দৃষ্টিতে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি আমরা। আজকেও সেই বিষয়গুলো থাকবে। দুজন অতিথি আছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার পাশে আছেন জনাব মোহাম্মদ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের। এরপরে আছেন আমাদের অত্যন্ত পরিচিত আরেকজন রাজনৈতিক নেতা মাহিবি চৌধুরী, যুগ্ম মহাসচিব বিকল্প ধারা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শাহবাগ আন্দোলনের ৮ম দিন পেরোলো আজ। দর্শক, আপনারা জানেন আজকে তাদের একটি ঘোষিত কর্মসূচি ছিল, যেটি বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত এই ৩ মিনিট দাঁড়িয়ে নীরবে প্রতিবাদ করা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকরাও দাঁড়িয়েছেন, দেশের বুদ্ধিজীবীরা দাঁড়িয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দাঁড়িয়েছেন, এমনকি পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসে দাঁড়িয়েছেন মালিবাগ, রাজারবাগের সামনে। দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও যে যেখানে আছে, সৌদি আরবে দেখেছি আমরা বাঙালিরা, প্রবাসীরা, সেখানে যে যেখানে ছিল সে সেখানে দাঁড়িয়ে এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। কর্মসূচি নিয়ে তো কথা থাকবেই। ৮ দিনের এই গণজাগরণের মূল্যায়ন কি মোহাম্মদ আরাফাত? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি আজকের ঘটনাটা একটু শেয়ার করি। আমার ইউনিভার্সিটিতে ঠিক ৪টা বাজার আগেতে সবাই, আমাদের একটা ওপেন স্পেস আছে মাঝখানে, সবাই নেমে গেল, ফ্যাকাল্টি মেম্বার্স, তারপর স্টাফ, স্টুডেন্ট যারা আছে। এবং ঠিক ৪টা যখন বাজলো, পুরো ইউনিভার্সিটিটা থমকে দাঁড়ালো। মানে ওখানে যারা ইউনিভার্সিটি ক্লিনার আছে, যারা হাউসকিপার আছে, যারা ড্রাইভার আছে, যারা সিকিউরিটি গার্ড আছে, ছাত্র ছাত্রী সব, সবাই 3টা মিনিটের জন্য পুরোটাই থমকে দাঁড়ালো। এবং আমি একটু চিন্তা করছিলাম যে আসলে কি হবে, কতটুকু রেসপন্ড করবে মানুষ। আমার তো ইউনিভার্সিটির বাইরে দেখার সুযোগ হয়নি। ইউনিভার্সিটির ভিতরে আমি ভাবছিলাম আসলে কিভাবে, মানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নিয়ে অনেক ধরনের বিষয় আছে না, যারা ফার্ম রেইজড, এদের হয়তো এতটা দেশের প্রতি অ্যাটাচমেন্ট কম, এরকম যেটা আছে। তো আমি খুবই অবাক হলাম যে এই যে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেশন, যখন 3 মিনিট শেষ হলো তখন মানে সমস্বরে প্রতিটি ছাত্রছাত্রী মানে জয় বাংলা বলে প্রকম্পিত করলো পুরো ক্যাম্পাস। একেবারে সেই মুক্তিযুদ্ধের ৭১-এ আমরা ফিরে গেলাম। টেলিভিশনের পর্দায় যারা দেখছিল তাদের অভিজ্ঞতা যে গত ৮ দিন যাবৎ শাহবাগে কখনো স্লোগান থামেনি, কন্টিনিউয়াস চলছিল, কনস্ট্যান্টলি চলেছে, এক সেকেন্ডের জন্য থামেনি। কিন্তু এই 3 মিনিট হঠাৎ মনে হচ্ছে যেন নীরবতা যে কত বড় একটা প্রতিবাদের শক্তি হতে পারে সেটি দেখিয়ে দিল তরুণ প্রজন্ম শাহবাগে। অ্যাবসলিউটলি না। আপনি চিন্তা করেন, গোটা বাংলাদেশ থমকে গিয়েছিল। আমি মেসেজ পেয়েছি যারা গুলশান ক্রস করছিল, বলছে যে গুলশান 1-এ রাস্তাঘাটে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটি গাড়ি থেমে গিয়েছে, রিক্সাওয়ালা থামিয়ে দিয়েছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েছে, সবাই দাঁড়িয়ে পড়েছে। শাহবাগের সেই চত্বর থেকে কিছু তরুণ যে উদ্যোগ নিয়ে শুরু করেছিল, যে ন্যায্য বিচারের স্বার্থে তাদের যে দাবি নিয়ে, সেইখান থেকে আজকে গোটা বাংলাদেশকে তারা ডিকটেট করছে, গোটা বাংলাদেশ এখানে রেসপন্ড। মাহিবি চৌধুরী, ৭১-এ ফিরে গেছে এক কথা। আপনার কাছে আসি, যে আন্দোলন চলছে, একটি আন্দোলন, আমরা রাজনৈতিক আন্দোলন দেখি, কিন্তু টানা ৮ দিনের কোন রাজনৈতিক আন্দোলন বাংলাদেশে এইভাবে হয়েছে কিনা আমি ঠিক জানা নেই, আমার কাছে তথ্য নেই ইতিহাসের যে একটানা ৮ দিন যাবত অবস্থান কর্মসূচি, কোনো ভাঙচুর নেই, কোনো পুলিশের টিয়ার গ্যাস নেই, কিচ্ছু নেই। আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনে? আমি দুটো আলাদা আলাদা অ্যাসপেক্ট দেখতে যাচ্ছি। একটা হচ্ছে গিয়ে একেবারে ইন জেনারেল রাজনীতির গুণগত পরিবর্তনের একটা মেসেজও কিন্তু এখানে আছে, যে শান্তিপূর্ণ একটি আন্দোলনের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব যদি একতাবদ্ধ হওয়া যায়, ইউনাইটেড হওয়া যায় এবং সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এই পরিবেশটিকে নিশ্চিত করা যায়, তাহলে আসল মেসেজটা এখানে পার করা যায়। সো সন্ত্রাসের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে আসলে কোনো কিছু আদায় করা নেই। দ্যাট ইজ ওয়ান মেসেজ। অ্যান্ড অফকোর্স যুদ্ধ অপরাধের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেটার যে একটি পলিটিক্যাল মেসেজ ইয়াঙ্গার জেনারেশন টু অল দি পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ, এই দুটো আলাদা আলাদা অ্যাসপেক্টিভ এখানে রয়েছে। আন্দোলন বলতে আমরা যেটা বুঝি খুব স্বাভাবিক কারণে, আন্দোলন মানেই যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন। সে আন্দোলন টিয়ার গ্যাস আসবে, বাধা আসবে, কিন্তু এটা কিন্তু আসলে সারা দেশ সেখানে একটা পক্ষ, একটা চেতনার পক্ষে একটা আন্দোলন। সেখানে যারা আন্দোলনকারীদের বাধা দেয় সেই পুলিশও আজকে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। তো এখানে কিন্তু আসলে আমি এটাকে ঠিক আসলে আন্দোলন বলতে রাজি না। এটাকে আমি বলবো দিস ইজ এ রেভলিউশন, ইটস এ রেনেসান্স। আমি এটাকে রেনেসান্স বলবো, বিকজ নবজাগরণ যেটাকে বলা হচ্ছে। এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাটা অনেক দিন ধরেই ছিল। তার তরুণ প্রজন্ম কিন্তু অনেকগুলি বিষয় আসলে তারা বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে তারা হতাশ, তাদের একটা হতাশা রয়েছে, তাদের একটা ফ্রাস্ট্রেশন রয়েছে, কিন্তু দে কুডন্ট ফাইন্ড অ্যান ইস্যু, এমন কোন ইস্যু যেটা নিয়ে আসলে সবাইকে একত্রিত করা যায়। দ্য মোমেন্ট এই যুদ্ধাপরাধের বিষয়টি এসছে,
আমি এই জায়গাটা বলবো যে এই যে এখানে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে, কনস্ট্যান্টলি কিন্তু একটি পক্ষ থেকে আমরা যেটা শুনেছি যে এই আন্দোলনের মধ্যে একটি রাজনীতিকরণের প্রক্রিয়া চলছে, পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে। বলা হয়েছে যে এই আন্দোলনের মূল পৃষ্ঠপোষক আওয়ামী লীগ নিজে, বা এই গণজাগরণের। এবং আমি কালকেও বলছিলাম যে অনেকে এটা প্রতিবাদ করছিলেন সেই শাহবাগ মঞ্চে, যেখানে আমি সেখানে ছিলাম, যে এইটা এই বলার চেষ্টা করা হচ্ছে যে এটা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হচ্ছে। অ্যান্ড মাই পয়েন্ট ওয়াজ ভেরি সিম্পল, যে আমি এটা প্রতিবাদ করতে চাই না। আমি গিয়েও সেখানে দেখেছি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের বহু নেতারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পৃষ্ঠপোষকতা আছে, পৃষ্ঠপোষকতা সবারই থাকা উচিত। I want to put it in that. আপনিও তো গেছেন, আমিও তো গেছি। আমি তো আওয়ামী লীগ করি না। আপনি তো আওয়ামী লীগ করেন না। বরং আমি আওয়ামী লীগের চরম বিরোধী, সে অবস্থানেই থাকবো। কিন্তু when it comes to যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধের চেতনার জায়গা, এখানে আমি মনে করি সবারই পৃষ্ঠপোষকতায় এই তরুণ প্রজন্মের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তাহলে দেশটার জাতিটা ঐক্যবদ্ধ হবে। দ্যাট ইজ ওয়ান থিং। এই উপলব্ধিটা অন্যদের হচ্ছে না কেন? না, অন্যদের হচ্ছে না কথাটা আমি এখানে আমার কাছে বারবার এই আলোচনা যখনই হয়, ইটস ভেরি আনফরচুনেট অ্যান্ড ভেরি স্যাড আমার জন্য কিছু কিছু জায়গায়, যে আন্দোলনের আউটকাম না, আপনি বলছেন সবাইকে একত্রিত করছে এই চেতনা, আসলে করেছে, কিন্তু তাহলে আমরা দেশের প্রধান বিরোধী দলকে কেন পাচ্ছি না। না? আমি এটাও বলবো না প্রধান বিরোধী দলকে পাচ্ছি না, আমি পাচ্ছি। আমি মনে করি পাচ্ছি। প্রধান বিরোধী দলের একেবারে যারা সিদ্ধান্ত গ্রহণকারী নেতৃত্ব পর্যায়ে আছে তাদের হয়তো বা পাচ্ছি না। এই শাহবাগ চত্বরে অনেক মানুষ আছে যারা এই প্রধান বিরোধী দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাট লোয়ার লেভেলে অথবা লোয়ার টায়ারের লিডার যারা, মানে নেতৃস্থানীয় যারা আছেন, তাদের একটা রাজনৈতিক এবং বিএনপির, আমি যদি বলি প্রধান বিরোধী দলের যে মতামতগুলো আমরা দেখতে পাচ্ছি গত 4-5 দিন ধরে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা ঠিক জানেন না তারা আসলে কিভাবে হ্যান্ডেল করবেন। একবার এক একটা ধরনের মন্তব্য দিচ্ছেন। বিকজ আমি একটু অন্যভাবে দিচ্ছি, বিকজ আমার পুরো রাজনীতি, আমরা এই অ্যানালাইসিস গুলো শুনতে চাই, বিকজ আমার পুরো রাজনীতি, আমার পুরো জীবনের রাজনীতিটাই কিন্তু বিএনপির রাজনীতির ভেতর থেকে বেরিয়ে এসেছি আমরা। এবং বিএনপির সাথে আমাদের দ্বন্দ্ব, আমি প্রথম দিন থেকেই সবসময় যেটা বলেছি, বিএনপির সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু কখনো ছিল না। হয়তোবা বিএনপির নেতৃত্বের সাথে, এককালীন নেতৃত্বের সাথে বা কোনো একটা পর্যায়ে আমাদের একটা ভুল বুঝাবুঝি বা নেতৃত্বের দ্বন্দ্ব সেখানে থাকতে পারে, বাট গ্রাসরুট বিএনপির সাথে কিন্তু আমাদের সেরকম সমস্যা কখনো হয়নি, বিকজ এটা কোনো রাজনৈতিক সমস্যা ছিল না। একেবারে ব্যক্তিগত পর্যায়ে কেন পছন্দ করা হয়নি তাও জানি না, এবং তারপর নীতিগত প্রশ্নে আমরা এখান থেকে চলে এসেছি। ওই জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমার সাথে এখনো কিন্তু গ্রাসরুটের সম্পর্কটা রয়েছে। এন্ড আই সি দ্য ডিমান্ড ইজ দেয়ার ইনহেরেন্ট, যে আমি কেন যুদ্ধাপরাধীর বিচার চাইতে পারতেছি না। আপনি দেখুন কিছুদিন আগে যখন আপনি চাইতে পারছেন, বিএনপির নেতারা কেন পারছেন না? বিকজ আমি তো বিএনপির শৃঙ্খলার ভেতরে নেই, আমার পক্ষে এই জিনিসটা বলা অনেক সহজ। বিএনপির ভেতরে, বিএনপির শৃঙ্খলা এমন কেন হবে যে যুদ্ধাপরাধীর বিচার চাওয়া যাবে না? না, যুদ্ধাপরাধের বিচার চাওয়া যাবে। তারা কিন্তু বারবার বলছে আমি যুদ্ধাপরাধের বিচার চাই, তবে কিন্তু সো দ্যাট ইজ এ ডিফারেন্ট, সি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এখানে দুটো একটা পক্ষ হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার চাই, ফুল স্টপ। আরেকটা পক্ষ হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার চাই না, ফুল স্টপ। আরেকটা পক্ষ হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার চাই কিন্তু, মানে আমার কিছু রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। সো এখন ওই কিন্তু যেই পরিবারটা রয়েছে, সেই পরিবারে মনে প্রাণে যুদ্ধাপরাধীর বিচার চায় তাদের সংখ্যাই বেশি, তারাই প্রাধান্য, কিন্তু তারা বেরিয়ে আসতে পারছে না, বিকজ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে না। আমি মনে করি তরুণদের এই আন্দোলনের মাধ্যমে, এই গণজাগরণের মাধ্যমে ওই কিন্তু পরিবার ভেঙে যাবে, এরা বেরিয়ে আসবে, কিন্তু পরিবার ভেঙে যাবে আর কিছুদিনের ব্যাপার। এরা আওয়াজ তুলবেই, দলের ভেতরে আওয়াজ তুলবে, প্রতিটি জায়গায় এরা আওয়াজ তুলবে যে আমরা যুদ্ধাপরাধী। আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিএনপির পক্ষে জামাতকে ছেড়ে যে রাজনৈতিক সমীকরণ বাংলাদেশে আছে, যে রাজনৈতিক ম্যানেজমেন্ট আছে, তাতে বিএনপির পক্ষে জামাতকে ছেড়ে বেরিয়ে আসা সম্ভব কিনা? প্রথম কথা হচ্ছে যে আজকে এই যে গণজাগরণ, এখানে তো সবার পার্টিসিপেশন আছে। আপনি 2008-এ যদি দেখেন, ইলেকশন দেখেন, বিএনপি তো শুধু যদি ধানের শীষের প্রতীকে দেখেন, তারা 32% ভোট পেয়েছিল, নৌকা প্রতীকে 48% ভোট এসেছিল। ধরুন মহাজোট পেয়েছিল 60%, এদিকে আপনার 4 দলীয় ঐক্য জোট পেয়েছিল 38%। কিন্তু আমি যদি শুধু বিএনপি আর আওয়ামী লীগটা উভয় বলি, তো এই যে 32% যারা ভোট দিয়েছিল বিএনপিকে, এই ভোটার যারা বিএনপিকে সিম্পাথাইজ করে, সামহাও আওয়ামী লীগের বিপক্ষে অবস্থায় নেয় রাজনীতিতে, তাদেরও মেজরিটি আমি মনে করি এই গণজাগরণের পক্ষে, যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে। মেজরিটি কি, আমি তো বলবো যে সিগনিফিকেন্ট হয়তো বা বিপক্ষে আছে, কিন্তু আমি এটা পার্সোনাল ওপিনিয়ন আমার, এবং তারা কোনো না কোনো ভাবে এটার পক্ষে, কারণ এটা তো জাতির দাবি, এবং তারাও আজকে জয় বাংলার পক্ষে। কিন্তু আজকে দেখুন, আজকে যখন আমরা টেলিভিশন চ্যানেলগুলোতে 16 জায়গা 32 জায়গা থেকে লাইভ দেখাচ্ছি, 4টা 3 মিনিটে সমস্ত জাতি স্তব্ধ,
কিন্তু বিএনপি অফিস মুখর। আমি সেখানেই আসি। বিএনপি কার্যালয়ের সামনে কোনো কর্মসূচি নেই। Absolutely, আজকে তিতাস গ্যাসের সামনে কর্মসূচি আছে, আজকে যে কোনো সংবাদপত্র মিডিয়া হাউস তারা পর্যন্ত এসে একাত্মতা ঘোষণা করছে, কিন্তু দেশের প্রধান দলের অফিসের কার্যালয়ে কিছুই নেই। আমি সেটাই বলছি, এইটাই ডিফারেন্স। আজকে বিএনপি সমর্থক যারা তাদেরকে ভোট দিয়েছে তারা বাংলাদেশের নাগরিক না, বাঙালি না, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, করে তো কোনো পলিটিক্যাল ডিফারেন্স হোয়াট এভার দ্য রিজন ইজ, হয়তো এই পক্ষ ওই পক্ষ ছিল, কিন্তু আজকের এই আন্দোলন, আজকের এই মুভমেন্ট, আন্দোলন বলি বা মুভমেন্ট জাগরণ বলি, এটি তো বাংলাদেশ কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, কাজে সবাই এখানে এসেছে। কিন্তু বিএনপি বা বিএনপির নেতৃত্ব যারা, তারা এখানে আসছেন, এটার পেছনে কিছু কারণ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কতগুলি কারণ, আমার কাছে কারণ কিছু, একটি কারণ হচ্ছে আমি পার্সোনালি মনে করি ৭৫ পরবর্তী সময় বিএনপি যে উত্থান যেভাবে ঘটেছে, এক ধরনের খিচুড়ি প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে চীনা বাম আছে, যেখানে রাজাকার আছে, যেখানে প্রগতিশীল কিছু মানুষ আছে, কিছু সুশিক্ষিত মানুষ আছে, মানে একজন সামরিক শাসক যেভাবে আপনার একটি দল তৈরি করে এগিয়ে যায়, এবং এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরুতেই জয় বাংলাকে হত্যা করে জিন্দাবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, অসাম্প্রদায়িক চেতনার আপনার সংবিধানকে হত্যা করে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে, পরবর্তীতে অবশ্যই, এবং এর মধ্যে বেশ কিছু মুক্তিযোদ্ধাও ছিল কিন্তু বিএনপিতে এবং আছে, যারা 71-এ মুক্তিযুদ্ধ করেছে, আমি তাদের কথা বলছি। পরবর্তীতে যেটি হয়েছে দেখেন, যতটুকু প্রগতিশীলতা ছিল বিএনপির মধ্যে, তারা কিন্তু আস্তে আস্তে সাইড লাইন হয়ে গেছে, অনেকে বের হয়ে গেছে, বের করে দেওয়া হয়েছে, এবং প্রিডমিনেন্টলি যারা এই নেতৃত্বকে গ্র্যাব করে রেখেছে সেটা হচ্ছে মৌলবাদী গোষ্ঠীগুলি। মাহিবী চৌধুরী তো আশাবাদী যে কিন্তু পার্টিরা যারা, তারা বরং বেরিয়ে আসবে। না, আমি আসছি সেখানে, উনি তো আশাবাদী, আসছি সেখানে, কিন্তু আজকে এখনো ডমিনেন্ট, যার কারণে তারা পারছে না। মওদুদ আহমেদ কি বলছে আজকে, হান্নান শাহ কি বলছে, ডমিনেন্ট ইন হোয়াট সেন্স? ইন নেতৃত্বের কথা বলছি, কোয়ান্টিটি, আমি সংখ্যায় ডমিনেন্ট, না, আমি সেটাই ক্লারিফাই, ক্ষমতায় দ্যাট ইজ দ্য প্রবলেম, ইনফ্লুয়েন্সে ডমিনেন্ট, যে কারণে হান্নান শাহ বলছে এটা সাজানো নাটক। সংখ্যায় তো ডমিনেন্ট হতে পারে না দাদা, এটা তো সিম্পল ইকুয়েশন, কারণ এই পুরো সংখ্যা তো বাংলাদেশে কেন আসতে পারছে না? কেন আসতে পারছে না যদি বলি, আপনি যে বলেছেন যে হান্নান শাহ যেটা বলেছেন যে এটা একটি সাজানো নাটক, আমি মনে করি ওই কিন্তু পরিবারের একটা বিশাল অংশ কিন্তু এখনো এই জায়গাটায় কনফিউজড, আসলে কি সাজানো নাটক? সি, বিকজ রাজনীতি কিন্তু আসলে একদিনের বিষয় না। এই যে যেটা আরাফাতের সাথে আমি তফাৎ করছি না, আমি কিন্তু সারা জীবন বাংলাদেশ জিন্দাবাদের রাজনীতি করেছি, বাট আমি কিন্তু কখনো ওই জয় বাংলাকে হত্যা করতে হবে দেখে না, বলতে হবে এটা বিশ্বাস করে করিনি, বিকজ উই ওয়ার কিডস এট দ্যাট টাইম। এবং আমাদের এই প্রজন্ম, এখন আমাদের আগের প্রজন্ম কি কারণে করেছিল আই ডোন্ট নো দ্যাট। অথবা কালকে আমি দেখলাম একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা সুভাষ চন্দ্র ছিলেন, রাইট, সুভাষ দা ছিলেন, এবং তাকে জিজ্ঞেস করেছে, একজন দর্শক জিজ্ঞেস করেছেন আপনারা কিসের জন্য আওয়ামী লীগ এই জয় বাংলাকে দলীয় স্লোগানে পরিণত করেছিলেন, এবং উনি বলেছেন আমরা সেই জন্য দুঃখিত। তার মানে আওয়ামী লীগও কি এটাকে দলীয় করেছে কিনা সেটা একটা কোয়েশ্চেন হতে পারে। কে করেছে আই ডোন্ট নো, সেটা প্রশ্ন আছে যে দলীয়করণ করা হয়েছে কিনা, কে করেছে, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট একটা প্রজন্ম আমরা কিন্তু বেড়ে উঠেছি জেনেই যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি স্লোগান, এটা জেনেই আমরা বড় হয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা জানি মুক্তিযুদ্ধের ছবি যখন দেখি তখন দেখেছি মুক্তিযোদ্ধার হাতে জয় বাংলা স্লোগান ছিল, বাট তারপর যে কোনো কারণে হোক আপনি আওয়ামী লীগ করেন না মানে আপনি জয় বাংলা বলতে পারবেন না। এই একটা প্র্যাকটিস, একটা কালচারের মধ্যে একটা মাইন্ডসেট আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেটা কি ভেঙে দিয়েছে শাহবাগ? সেটা ভেঙে দেওয়ার প্রক্রিয়া তৈরি হয়েছে, আমি বলবো ভেঙে গিয়েছে, আমি এখনো বলতে রাজি না এখনো। এবং এই জায়গাটায় আমি অনেক কথা বলেছি, আরাফাতকে অনুষ্ঠান বাইরেও আমাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে যে ওকে, বাংলাদেশ জিন্দাবাদ আমি এখনো ধারণ করতে পারি, দ্যাট ক্যান বি মাই পলিটিক্যাল স্লোগান, বাট এটার সাথে সাথে আমার জয় বাংলা বলা উচিত, কারণ এটা আমার একাত্তরের চেতনা। আপনি কি শাহবাগে গিয়ে জয় বাংলা বলেছেন? না, আন্দোলন জয় বাংলা কিন্তু আজকে শুধু না, আমি এর আগে মহাজোটের আন্দোলনে বলেছি, আমাকে দিয়ে আমি আজ পুরো জিনিসটাকে আমি দেখতে চাচ্ছি না, বিকজ আই এম নট আ মেজরিটি অফ দ্যাট গ্রুপ। ওই জাতীয়তাবাদী চেতনা, এখানে আমি আওয়ামী বিরোধী রাজনীতি করে যারা বড় হয়েছে, আমি সেখানে কিন্তু আমি আপনার নিজস্ব অবস্থানের কথা বলছি। আমার নিজস্ব বাংলাদেশ জিন্দাবাদ আমার বুকে ধারণ করতে পারি, একই সঙ্গে আমি জয় বাংলা বলতে পারি। এবং এখানে আমি একটু বলতে চাই একটা জিনিস, মাহিদ যেটা বললো যে মহাজোটের আন্দোলনের সময় জয় বাংলা বলেছিল, বাংলাদেশের পলিটিক্যাল প্রেক্ষাপটে সেই জয় বাংলা ছিল আওয়ামী লীগের জয়। এক্স্যাক্টলি, আজকে জয় বাংলা কিন্তু বাংলাদেশের ৭১-এর জয় বাংলা বলাটা অনেক বেশি জরুরি। আমি আমার বাবাকে আজকে গিয়ে বলেছি, আমি আমার বক্তব্য শেষ করার পর বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা। বললেন যে ওকে, ব্যাখ্যা করেন। আমি বললাম একটা হচ্ছে আমার রাজনৈতিক স্লোগান, আরেকটা আমার মুক্তিযুদ্ধের চেতনা, ৭১ জাতীয় স্লোগান, বাংলাদেশ জাতীয় স্লোগান। এটার সাথে এটাও হতে পারে বাংলাদেশ জিন্দাবাদের পর আপনি অ্যাবসলিউটলি। এবং তখন আমার বাবা বলল ওয়াই নট, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সংসদের প্রত্যেক বক্তব্য শেষ করার পর বলেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় বাংলা। ইজ দ্য সেম থিং, হাউ ইউ সে দ্যাট। সো
আসলে এগুলি কিন্তু কোনো সমস্যা না, দিস আর অল অ্যাবাউট মাইন্ডসেট। কিন্তু সমস্যাটা কোথায়? এই জন্য আমি বলছিলাম যে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে গিয়ে ওই যে রাজনীতিতে আপনার নিজের আমাদের নিজের যেই বিশ্বাস বা আদর্শ, এই জায়গাটা কিন্তু 2001-এর পর অনেকখানি ঘুরে গিয়েছে বিএনপিতে। বিএনপির মধ্যেও আমার পার্থক্য থাকতে পারে আমার সাথে আরাফাতের আজকে বক্তব্যের, বাট উই হ্যাভ আ ওয়ার্কিং রিলেশনশিপ, আমরা একসাথে কাজও করতে পারি, উই ক্যান ওয়ার্ক থ্রু কনফ্লিক্টস। এই যে আমি বিশ্বাস করি যে এই যে আপনার স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এই জায়গাটাতেই কিন্তু সমস্যা রয়েছে, এটাও কিন্তু বলতে চায় না। আমার বাবা আমাকে দিয়েছেন একটা ডায়েরি, যেখানে শহীদ জিয়ার নিজে হাতে লেখা একটা বক্তব্য পর নিজে লেখা আছে জয় বাংলা। সো দিস ওয়াজ হিজ স্লোগান অ্যাজ ওয়েল। এখন আমার যদি শহীদ জিয়া যদি আমার নেতা হয়, জয় বাংলা শুড অলসো বি মাই স্লোগান ফর ন্যাশনাল রিজন, ফর একাত্তর, ফর মুক্তিযুদ্ধ। এর সাথে রাজনীতির সম্পর্ক থাকবে না। সো এই রাজনীতিকরণটা কে করেছে? যেটা আরাফাত বললো বিএনপি করেছে 75 পরবর্তী সময় হয়েছে, বা 75 পরবর্তী সময় হয়েছে, এর কিছু কিছু দায়ভার আমি আওয়ামী লীগকে দিতে বাধ্য। আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয়করণ করেছে, জয় বাংলাকে দলীয়করণ করেছে, কারণ বঙ্গবন্ধু কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে। আমরা যখন বিকল্প ধারা নিয়ে এসেছি, আমরা কিন্তু আপনার বঙ্গবন্ধুর ছবিটাকে রেখেছি জাতীয় নেতা হিসেবে, আওয়ামী লীগের নেতা হিসেবে না। কিন্তু জিয়া রহমানকে রেখেছি আমাদের আদর্শ হিসেবে, তাকেও রেখেছি। কিন্তু এই বিশ্বাস নিয়ে আমি যখন রাস্তায় নামার চেষ্টা করেছি এই আওয়ামী লীগের সময়, আজকের এই যে তরুণ প্রজন্মের মুভমেন্ট, এই মুভমেন্টে কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কি আছে না আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মুখ্য বিষয় এই চেতনাটা বাংলাদেশের তারুণ্যের চেতনা, সেদিক থেকে আমাকে দেখতে হবে। কিন্তু এই তারুণ্যের চেতনায় আমরাও কিন্তু রাজপথে নেমেছিলাম আজকে থেকে 1 বছর আগে। তারুণ্যের চেতনার কথাটা বলি, এই অনুষ্ঠানে আমরা গত কয়েকদিন যাবত যারা এই আন্দোলনটি করছে, যে চেতনাকে বিকশিত করছে, তাদের কথা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আর এর চাইতে আর বড় কোনো বিষয় নেই। ওই জায়গাটাতে আমাদের ফোকাস করা উচিত। এবং আমরা একটা স্বপ্নের বাংলাদেশের ছবি আঁকছি, তার প্রধান বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ, যা দিয়ে এই দেশে ফাউন্ডেশনটা হবে, ফাউন্ডেশন সেটা। এখন এই চেতনার সঙ্গে যারা যারা আসবেন প্রত্যেকেই আমাদের সাথে আছেন, আর এর সঙ্গে যারা আসবেন না তারা আমাদের প্রতিপক্ষ। রাইট। এই জায়গাতে যদি লাইন ড্র করা হয়, তাহলে রাজনীতির কি দাঁড়াবে? মাহিবি, আপনি কি মনে করেন? খুব ভালো দাঁড়াবে। I would like to see, and I'm sure this is going to be the case, যে আজকের এই যে আন্দোলন আমরা দেখছি, এটাকে যদি আমরা শুধুমাত্র মনে করি যে কাদের মোল্লার ফাঁসি হলে, নিজামীর ফাঁসি হলে, গোলাম আজমের ফাঁসি হলে এরা ঘরে ফিরে যাবে, ইজ গোইং টু বি আ মিস্টেক। বিকজ এখানে মুক্তিযুদ্ধ ওই পর্যায়ে নেই এখন, নেই। আর তারা মহাসমাবেশে যে শপথ বাক্য পাঠ করেছে, সেটাই হচ্ছে তাদের এখন স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড। আরো আই থিংক এইটা থেকে ইট উইল গো বিয়ন্ড দ্যাট, বিকজ এখানে মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। আমি গতকালও বলেছি, সব নেতার ফাঁসি হয়ে গেল, যাদের বিরুদ্ধে অভিযোগগুলি রয়েছে, যারা যুদ্ধাপরাধ করেছে তাদের ফাঁসি হয়ে গেল। তাদের কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে? এখনো না। তারপর কি জামাত শিবির সহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল। সো তারা খোলস পাল্টে আবার নতুন করে আসতে পারে, তাতে কি হয়ে যাবে? হবে না। তখনই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে, যখন বাংলাদেশের সমস্ত দল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটি জাতীয় ঐক্যমতে একটা জায়গায় এসে আমরা এক মঞ্চে দাঁড়াতে পারবো। আমাদের হাজার হাজার ঝগড়া, বিবাদ, মারামারি সব থাকতে পারে, আক্রমণ হতে পারে, এক পক্ষকে আরেক পক্ষ আক্রমণ করবে, মারামারি করবে, রাজনীতি হতেই পারে। দ্য মোমেন্ট মুক্তিযুদ্ধ কামছে, আমরা সবাই একজন আরেকজনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবো। ওই রাজনৈতিক পরিস্থিতি চাই। যেরকম আরাফাত এবং অন্যান্যরা কালকে কিছু জায়গায় বলছিল যে কোনো ভাবেই হোক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার ক্ষমতায় আসতে হবে, সরকার গঠন করতে হবে। তার মানে কি? তার মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারও বিরোধী দলে থাকবে? নো, আমি সরকারি দলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক চাই, আমি বিরোধী দলে মুক্তিযুদ্ধের বিপক্ষে লোক বাংলাদেশে রাজনীতি করবে কিসের জন্য? এটাই ওরাও বক্তব্য। ওরাও বলছে, যে ব্লগাররা বলছে যে আমরা তো মনে করি যে সরকারি দল বিরোধী দল বিষয় না, বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিয়। এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসই করবে না, তারা কি করে বাংলাদেশের রাজনীতি করবে? প্রশ্নটা হচ্ছে যে এটা তো আপনি ধরেন আইডিয়ালি এই প্রশ্নটা আপনি করতে পারেন, কিন্তু বাস্তবতাটা কোথায়? আসলে তো এটা দুভাগ হয়ে গিয়েছিল, এই সত্য তো আপনাকে স্বীকার করতে হবে। আপনি 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 সিম্পলি আমাকে বলেন you don't agree with that. I don't agree with that. He doesn't maybe, ঠিক আছে, I'll be respectful to his disagreement, but the question is, মুক্তিযুদ্ধের চেতনা থেকে কি আমরা বিচ্যুত হয়েছি কি হয়নি, এটা সত্যি করে আমরা বলি 75 পরবর্তী সময় এসে? এখন আপনি আমাকে বিচ্যুতির প্রশ্নে আসলে তখন কোন দলই বাদ যাচ্ছে না, কোন দলই বাদ যাচ্ছে না, that's a different issue altogether. কিন্তু আপনি মেজর বিচ্যুতির কথা বলেন, আমরা মেজর বিচ্যুতির কথা বলেন, আমরা যে মুক্তিযুদ্ধের যে এই যে আজকে নতুন করে আমরা আবার অনুধাবন করছি যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না। আপনি দেখেন একটা জিনিস বলি, আবার আমি লজিক্যালি বলি, আমি আওয়ামী লীগকে অনেক দূষেছি যে তারা দলীয়করণ করেছে জয় বাংলাকে, বঙ্গবন্ধুকে।
বাট আপনি বলেন যেখানে জয় বাংলা বঙ্গবন্ধুকে মুছে ফেলার চক্রান্ত চলেছে দীর্ঘদিন, ওরা যদি অতটুকু আঁকড়ে ধরে না রাখতো তাহলে তো আজকে আবার জয় বাংলা ফিরেও আসতো না। করতোটা কি? তারা তো বরং একটা কম্প্রোমাইজ ফর্মুলাতে সেইটুকু ক্রেডিট আওয়ামী লীগের পাওয়া না, কিন্তু একই সঙ্গে আজকে যদি আওয়ামী লীগ বলছে যে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি এদের দাবির সঙ্গে একমত, তাহলে সেই দাবির সঙ্গে একমত যদি হন তাহলে রাষ্ট্রধর্ম থাকে কি করে, কিংবা বিসমিল্লাহ সংবিধানে? কারণ এরা পরিষ্কারভাবে বলছে যে আমরা 72 সংবিধান। I completely agree with you. I'm coming to that. আমি এখানে আসছি, বাট আপনাকে আমি যে আমি কিন্তু আপনার সাথে এখানে জায়গাটা দ্বিমত পোষণ করবো শ্যামলদা। ইটস নট বিকজ I do not agree with what you are saying. আমরা কিন্তু চলে যাচ্ছি অন্য পয়েন্টে। না অন্য পয়েন্টে ইম্পর্টেন্ট, অন্য পয়েন্টে ইম্পর্টেন্ট। বাট আমি একটু ক্ল্যারিফাই করতে চাই একটা জিনিস, যেটা আমি বলছি যে আপনি সিম্পলি আমাকে বলেন পৃথিবীর কোন দেশে মুক্তিযুদ্ধের ঠিক অব্যবহিত পরেই এইভাবে বিচ্যুতিগুলি ঘটেছে? এটা কি সত্য নয় যে রাজাকার এবং যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে গেছে? এটা কি সত্য নয় যে আমরা জয় বাংলা থেকে ডিভিয়েট করে জিন্দাবাদে গেছি? এটা কি সত্য নয় যে অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের সংবিধান কাটাছেঁড়া করে প্রতিক্রিয়াশীল রূপ দেওয়া হয়েছে? এটা কি সত্য নয় যে বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো হয়েছিল? এটা কি সত্য নয় যে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল দীর্ঘদিন ধরে? এটা তো সত্য। কবির মধ্যে, কবিতার মধ্যে এগুলো আছে। তো বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনা, কাজেই এই প্রচেষ্টাগুলোই তো বাংলাদেশকে দ্বিধাবিভক্ত করেছে। এবং দাদা আমাকে একটু বলতে দেন, সেখানে এসেই তো আজকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি দাঁড়িয়েছে। এটা থাকার কথা ছিল না। আপনি আইডিয়ালি বলবেন এক কথা, বাস্তবতা তো মানতে হবে। আসলে তো বাস্তবতা কি এটাই? আপনি কি মনে করছেন এই তারুণ্যের আন্দোলনকে, এই যে প্রধান বিরোধী দল যে বলতে চায় যে এখানে আওয়ামী লীগের একটি সাজানো নাটক খেলা, এই কথাটা বলার সুযোগ যেন আমরা তাদেরকে তৈরি করে না দেই, সেদিকে মাথায় রাখতে হবে। সেই ব্যাপারটা সেই জন্য এই আন্দোলনটাকে লেটেস্ট আমরা বলি একটু ফোকাসে থাকি আমরা কোথায় আমরা যে। আমি কিন্তু মহাসমাবেশের যে 4টি দাবি, আমি সেটাকে 4টি দাবি স্পষ্টভাবে দেখেছি। সেই 4টি দাবির মধ্যে যা আছে সেটা কিন্তু জাতীয় ঐক্যমত সেখানে হওয়া সম্ভব। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু যেখানে সেই 4টি দাবিতে কিন্তু আমি আসলে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার দাবি আমি দেখি নাই সেই 4টার মধ্যে নাই। It's not that I disagree with you, but all I'm trying to say, ওইটাকে যেই জায়গায় আমার ঐক্যমতটুকু হবে, আমি সেইটুকুর বাইরের অন্যান্য বিতর্কিত জিনিসগুলি বা বিতর্কের বিষয়গুলিকে এখন না আনা জাতির জন্য শ্রেয়। সেটাই ভালো। তরুণরা দাঁড়িয়েছে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য। কথা বলেন, আমি একটু শুনি আপনার কাছে কোন এই দাবিগুলো নিয়ে, দাবিগুলো এবং এই ব্যাপারে আমার কিছু বক্তব্য রয়েছে, যে আমার ব্যক্তিগত বক্তব্য। এই দাবিগুলো যেমন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা আছে। না, এটা বলা নাই। বলা আছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা আছে। Specifically. And that has a difference. Because ধর্মভিত্তিক রাজনীতি আমি বিশ্বাস করলে কিন্তু আমিও ধর্মভিত্তিক রাজনীতি করতাম, আমি কিন্তু করি না। বাট আমি বিশ্বাস করি ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা সবাই যুদ্ধাপরাধী, তারা সবাই স্বাধীনতার বিরোধী শক্তি। আমি সেটাও না, সেটা না। সো আমি তাদেরকে এই মুহূর্তে আমার বিপক্ষে নিতে চাই। জামাত শিবির নিষিদ্ধ করা, রাইট? আপনি বলেন এই প্রশ্নে একমত? অ্যাবসলিউটলি একমত হইতে হবে। আমার দাবিটা সেইখানে। আমি যেটা মনে করি, এই যে অরাজনৈতিক তরুণদের যে দাবি উঠে এসেছে, সেখান থেকে আমরা যারা সরাসরি রাজনীতি করি, আরাফাত সরাসরি শিক্ষকতা করে, আই হোপ সরাসরি রাজনীতি খুব তাড়াতাড়ি আসবে, বিকজ উই ওয়ান্ট ইয়াঙ্গার জেনারেশন আরো বেশি। আই এম নট ইয়াঙ্গার এনিমোর, ইউ নো, you are even। আচ্ছা, সেই বিতর্কে না গেলাম, না তরুণ পরে বিতর্কে, সেই বিতর্কে গেলাম। আমাদের সময় খুব সারা করছে আমাকে। আমি যেটা বিশ্বাস করি যে আপনি কি মনে করেন জামাত শিবির নিষিদ্ধ করা উচিত? অ্যাবসলিউটলি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত, বিকজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই, সেই জন্য। কিন্তু ধর্মভিত্তিক সমস্ত রাজনীতি নিষিদ্ধ করা উচিত, আমি সেটা পক্ষপাতী না। আমি এই জায়গায় কিন্তু শুধুমাত্র জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলে জামাত শিবির নতুন খোলসে আসতে পারে। তার মানে দেশের এই 33%, 34%, 35% মানুষ যারা বিএনপির পাশে গিয়ে দাঁড়ায়, সেই তারা যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ে, তাদেরকে যারা নেতৃত্ব দেবে সেই বিএনপি যতক্ষণ পর্যন্ত এই 4টি মূল দাবিতে ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে এই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। নাও দ্য পয়েন্ট ইজ, ফাঁসি চাওয়ার যে বিষয়টি, আমি কিন্তু রাজনীতি করি, এখানে তারুণ্যের উচ্ছ্বাস এবং প্রত্যাশাটা আমি বুঝতে পারছি। বা ফাঁসি চাই এটা না বলে আমি হলে বলতাম, বা আমি হলে বলবো যে আমি প্রয়োজনে আইন সংশোধন করে যুদ্ধাপরাধে যারা অভিযুক্ত তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। সেটাই বলছে। হ্যাঁ, বাট ইনস্টেড অফ সেইং দ্যাট সর্বোচ্চ সাজাটি হচ্ছে ফাঁসি। আই ওয়ান্ট টু বি পলিটিক্যালি কারেক্ট। আপনি তো আমি পলিটিক্স করি, আপনি পলিটিক্স করেন, তারা দাবি করছে, তারা দাবি তাদের এক্সপ্লেনেশনে তারা ক্লিয়ারলি বলছে সর্বোচ্চ শাস্তি। 1 নম্বর। 2 নম্বর, এই আপনার এই দুইজনকে এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ। 3 নম্বর যেটা বলেছে, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জামাত এবং জামাত ইসলামের যেই আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে বয়কট করা।
বয়কট করে তো হবে না, এগুলোকে জাতীয়করণ করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু সামহাউ বয়কট করলে তাদের কিছু আসে যায় না, দে হ্যাভ देयर ওন গ্রুপ এন্ড এটা তারা চালাতে own business, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখানে প্রধান যে দাবিটা, যে রাজনৈতিক দাবিটা কি হবে, এই মঞ্চে কোনো রাজনীতিবিদ উঠতে পারছে না, আমিও গিয়ে যে মঞ্চে উঠি নাই, বিকজ আই রেসপেক্ট ইট, আমি মনে করি এটা এইভাবেই রাখা উচিত, বাট দেয়ার হ্যাজ টু বি অ্যানাদার মঞ্চ, যেটা হইতে হবে সর্বদলীয় মঞ্চ, সব রাজনীতির নেতাকে ওই মঞ্চে দাঁড়ায় বলতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ এই প্রশ্নে, এটা না বললে আমরা ওই সেই রাজনীতিবিদদেরকে আর দেখতে চাই না। ওই রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবে কারা, সেটা করতে হবে তরুণ রাজনীতিবিদ, আপনাদেরকে সেটা করতে হবে তরুণ সেটা আপনারা রাজনীতিবিদ। কবে করছেন এটি? আমি আম ট্রাইং মাই বেস্ট এন্ড আই ওয়ান্ট সবার সহযোগিতা, এবং আমরা ইনশাআল্লাহ এই ওনারা প্রক্রিয়া শুরু করব। সর্বদলীয় রাজনীতি শুরু করবেন এই Right. প্রশ্নে, এই এটা প্রশ্নে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নে যদি এই মঞ্চে না আসলে আমরা তোমাদের সাথে নাই। বাট এখানে আমি যেটা বলতে চাই, এই মঞ্চে রাজনীতিবিদরা যে বক্তব্য দিতে পারছেন না, বা এটা ভালো, দ্যাটস ওয়ান থিং, কিন্তু সংহতি প্রকাশ করতে পারছেন। কাজে আমি মনে করি সর্বদলীয় মঞ্চ হতে পারে, বাট তার আগে সর্বদলীয় সংহতিটা হোক, এবং সংহতি যারা প্রকাশ করে যাবে তারা এসে সর্বদলীয় মঞ্চে আস্তে আস্তে উঠুক। আবার এটা আবার কোনোভাবে যাতে যারা মুক্তিযুদ্ধের জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, যারা ধরেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখনো কোন একটা রাজনীতির অংশ কোনোভাবে একটা সেফ এক্সিট হিসেবে সেই মঞ্চকে ব্যবহার করতে না না, আপনি কি আমি আপনাকে, আপনি তো না, না, আপনি তো একজন এটা এত রাজনীতির সহজ বিশ্লেষক, হবে আপনি তো রাজনীতির একজন বিশ্লেষক, আপনি কি মনে করেন না বিএনপির জন্য একটি অপূর্ব সুযোগ এই যুব সমাবেশের সেন্টিমেন্টকে ধারণ করে সামনের দিকে রাজনীতিকে ইম্পসিবল। অ্যাবসলিউটলি এটা সুযোগ আছে, কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। উনি ইম্পসিবল বলছেন, আমি একটু ইম্পসিবলটা একটু 30 he সেকেন্ডে শুনে understands আসি। BNP's politics better than I do because he's from inside there, right? না তাহলে কি কিন্তু বিএনপি there is a consequence, হ্যাঁ consequence এটা এত সহজ না জিনিসটা। বিএনপির ভেতরের নেতৃত্ব কে বুঝতে হবে, যে তরুণ প্রজন্মের পালসটা বুঝতে হবে, এবং তারা যদি সত্যি সত্যি বিশ্বাস করে যে তাদের ভিতরে তরুণ প্রজন্মের মধ্যে একই চাপ রয়েছে, এবং কিন্তু আপনি তো ইম্পসিবলই বলছেন, এটি সম্ভব না তাদের একে ধারণ করা। না ধারণ করা ইম্পসিবল বলি না আমি বলেছি যে এই এখানে যদি আপনি আশা করেন যে যেটা আরাফাত বললেন যে আরেকটা মঞ্চ হতে পারে, কিন্তু সেটা আগে ওই মঞ্চে এসে সংগতি জানি এখানে, see this is how you cannot differentiate it, but yes সেফ এক্সিটের জন্য কেউ এই মঞ্চে আসবে সেখানে ইম্পসিবল বলেছি, বিকজ দ্যাট ইজ নট পসিবল। আপনি শুধুমাত্র সেফ এক্সিটের জন্য কালকে খালেদা যে দাঁড়িয়ে বলেন যে আমি জামাত পছন্দ করি না, নো ইটস নট, আপনাকে এর মানে কি, তেমন আপনাকে জোট ভেঙে দিতে হবে, আপনাকে জামাতকে বিতাড়িত করতে হবে, রাইট? শুধু তাই না, আপনার দলের ভিতর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে, যদি এই বিপ্লব বিএনপির ভেতরে ঘটে, তাহলে বিএনপির তরুণ প্রজন্ম সেই সমস্ত নেতাদেরকে নাজেহাল করে দল থেকে বের করে দিবে। আই ক্যান গ্যারান্টি। যুদ্ধাপরাধের অভিযুক্ত যারা রয়েছে তারা, অথবা যারা জামাতপন্থী রাজাকার হিসেবে পরিচিত বিএনপির ভিতরের নেতৃত্ব রয়েছে, যদি এই বিপ্লব বিজয় হয়, বিএনপির অভ্যন্তরের তরুণ প্রজন্মের বিপ্লব বিজয়ী হয়, তাহলে ওই পল্টনের অফিস থেকে কিন্তু তাদেরকেও বিতাড়িত করা হবে। ইট হ্যাজ এ কনসিকুয়েন্স, ইট ইজ নট পসিবল। No, I didn't say not possible. So it has consequence. So এটাকে এত সহজ মনে হয় না যে আমরা একটা দাবি দিলাম আর ওনারা উঠে এসে বললেন সেফ এক্সিট। আমি কেন বলছি at the same time যেগুলো I agree with you every single thing that you said, আমাকে যদি এখন আগে ওই মঞ্চে সংহতি জানায় তারপরেই মঞ্চ করতে হয়, then you probably don't want যেখানে আসলে রাজনীতি করতে হবে। You did not get my point. You did not get my point. আমি লাস্ট যেটা বলতে যাচ্ছিলাম, যা বললো মাহি সবকিছুর সাথে এগ্রি করে, at the same time ফাইনালি এসে বিএনপি কে যুদ্ধাপরাধের বিচার চাই বলে কিন্তু আর তবে বলা বন্ধ করতে হবে। অ্যাবসলিউটলি বলতে হবে, ফুল স্টপ। আচ্ছা আমি লাস্ট একটু বলে নিই, আমি কেন ওটা বলেছি, ওটার কারণ আছে। কারণ হচ্ছে এটা তো এই মঞ্চ তো স্বতঃস্ফূর্ততার মঞ্চ, এই মঞ্চে কেন সংহতি প্রকাশ করা যাবে না, যে এই মঞ্চে সংহতি প্রকাশ করতে সাহস দেখাতে পারবে না, আপনি সততা দেখাতে পারবে না, তাদেরকে আপনি কিভাবে করবেন? বাস্তবতা এটাই, আওয়ামী লীগের অনেক নেতাই সংহতি প্রকাশ করতে সাহস পাচ্ছে না, না সংহতি তো এবং প্রকাশ করছে। তাদেরও নানা রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আর বলবো না, বাট এটা কিন্তু এর মানে এই না যে তারা আসলে যুদ্ধপথের সমর্থন করে দেখে তারা সংহতির মধ্যে আসতে পারছে না, তা না। অনেকে আছে তারা এই মুহূর্তে রাজনৈতিক কারণে আসতে পারবে না, অথবা ওই মঞ্চে গেলে যুদ্ধাপরাধের সংহতি প্রকাশ করার সাথে সাথে আমাকে এখনই জয় বাংলা বলতে হবে, একটা চাপ আছে, সেটা আসতে পারে। হ্যাঁ, তারা মনে করে আমি বাংলাদেশ বিশ্বাস করি, আমি যুদ্ধাপরাধের বিচার চাই, অনেক কিছু হবে না আমার মনে হয়। আর একটু ক্লিন যদি না আগানো যায়, পুরো পিউরিটি নিয়ে আগাইতে হবে, পিউরিটিটা ওই জায়গায় যাই হোক, আমরা মনে হয় বাংলাদেশে একটা পিউরিটির আন্দোলন শুরু হয়েছে, এক্স্যাক্টলি পরিশুদ্ধ করার জন্য নিজেকে, এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে আবার জ্বালিয়ে নেওয়ার জন্য। আমার মনে হয় যে আন্দোলনটি শুরু হয়েছে সেটির সঙ্গে সবারই স্পর্শ, তার আগুনের তাপ নিয়ে দলগুলো নিজেকে পরিশুদ্ধ করবে সে প্রত্যাশাই করছি। আর কিছু বলার নেই মনে হয় এরপর। আর আরাফাত এবং মাইবি চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য, সবার জন্য।